পশ্চিম পাকিস্তানের মাটিতে স্পর্শ করা মাত্রই এই হত্যাযজ্ঞ শুরু হয়। সামরিক বাহিনী থেকে ট্যাঙ্ক এবং অন্যান্য যে সমস্ত বাহন, প্রয়োজনীয় অস্ত্র 11:30টায় বের হয়ে গেছিল এবং তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিল। এবং প্রথম হত্যাযজ্ঞটা শুরু হয়েছিল মূলত ফার্ম গেটে। ফার্ম গেট দিয়ে যখন ট্যাঙ্ক বাহিনী এগোতে থাকে তখন ওখানে মিছিল হচ্ছিল এবং সেই মিছিল যখন সামনে আসে তারা প্রতিরোধ করার চেষ্টা করেছিল গাছের গুঁড়ি, অন্যান্য যে সমস্ত যানবাহন ছিল সেগুলো দিয়ে। সেখানে তাদের উপরে নির্বিচারে গুলি করা হয়। তারপরে নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয়, এইসব জায়গায় নির্বিচারে হত্যাযজ্ঞ করা হয়। রাজারবাগ পুলিশ লাইনে পুলিশদের উপর অত্যাচার করা হয়। ইপিআর পিলখানায় সেখানে বাঙালি সৈন্যদের উপরে হত্যা করা হয় এবং অনেক জায়গায় তারা প্রতিরোধের সম্মুখীন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় নাম করা যে সমস্ত শিক্ষক ছিলেন তাদেরকে হত্যা করা হয়। কলম স্যার যথার্থই বলেছে, 10 জন নাম করা শিক্ষকদের বাছাই করে তাদেরকে হত্যা করা হয়। রকেট লঞ্চার দিয়ে আক্রমণ করা হয়। পরে হলের ভিতরে ঢুকে ছাত্রদের ধরে গুলি করা হয়। আর জগন্নাথ হলে তো সবচেয়ে বিভৎস হত্যাকাণ্ড হয়। রাত থেকে সকাল পর্যন্ত এই হত্যাযজ্ঞ চলে জগন্নাথ হলে। শামছানা রোকেয়া হলে মেয়েদেরকে নির্যাতন করা হয়। তারা মেয়ে বলে তাদেরকেও এদেরকে রেহাই দেওয়া হয়নি। সম্পূর্ণ ঢাকা শহর বলা যায় যে রক্তের স্রোতে ভেসে যায় এবং একটা ভয়ঙ্কর আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করার জন্য যেখানে সেখানে আগুন দেওয়া হয়। সাংবাদিকদের সংবাদপত্রের যে অফিসগুলো, এই অফিসগুলো জ্বালিয়ে দেওয়া হয়। বিদেশি সাংবাদিক যারা ছিল তাদেরকে জোরপূর্বক আটকে রাখা হয় এবং পরের দিনকে জোর করে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। আর ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, যশোর যেসব জায়গাগুলোতে বড় বড় ক্যান্টনমেন্ট ছিল সেসব জায়গা থেকে তারা ট্যাঙ্ক নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং এই হত্যাযজ্ঞ সম্পন্ন করে। তবে বাইরে বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রতিরোধের সম্মুখীন হয়। কত লোক মারা গেছে এটা নিয়ে বিভিন্ন রকম তথ্য রয়েছে। সরাসরি পাকিস্তানের ওই সময়কার একটা শ্বেতপত্র প্রস্তুত করা হয় পূর্ব পাকিস্তান সম্পর্কে। সেখানে লেখা আছে যে 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত 1 লক্ষ লোক এই সময় হত্যার শিকার হয়। লাশ 25 মার্চে লাশ রাস্তায় পড়েছিল, তাদেরকে দাফন করা যায়নি। শিয়াল কুকুর তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল এবং মনে হচ্ছিল যেন পুরো বাংলাদেশ একটা মহা শ্মশানে পরিণত হয়েছে। মূলত 2টা উদ্দেশ্য নিয়ে তারা এই হত্যাযজ্ঞ সম্পন্ন করে। 1 নম্বর উদ্দেশ্য ছিল বাঙালিদের যে সমস্ত সচেতন কণ্ঠ আছে, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিবিদ জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে, তাদেরকে হত্যা করা। এবং দ্বিতীয় যেটা ছিল সেটা ছিল যে এই 25 মার্চের আগ পর্যন্ত মূলত বাংলাদেশের বড় বড় শহরগুলো সরকারের কন্ট্রোলে ছিল না, নিয়ন্ত্রণে ছিল না। এই নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা, এই দুটো উদ্দেশ্য নিয়ে তারা এই হত্যাযজ্ঞ সম্পন্ন করে। কিন্তু ইতিহাস বলে তাদের উদ্দেশ্য কোনোটাই সফল হয়নি, বরঞ্চ একটা চূড়ান্ত সমাপ্তি সূচনা করেছিল তারা।
এই হত্যাযজ্ঞ স্বাধীনতার ঘোষণা হয়েছিল 25শে মার্চ, দিবাগত রায় পার হয়ে যখন 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু রাত 1:10 গ্রেপ্তার হন। এই গ্রেপ্তারের আগেই তিনি স্বাধীনতার ঘোষণা দেন। অর্থাৎ এই হত্যাযজ্ঞ সম্পন্ন হওয়ার কারণে স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত হয় এবং এই স্বাধীনতার যুদ্ধ যে শুরু হলো সেটার কারণও কিন্তু এই 25শে মার্চের গণহত্যা। এই গণহত্যা হয়েছে বলে সমগ্র বাঙালি একাত্ম হয়ে গেছিল। তার সন্তানকে তৈরি করে দিচ্ছে যে তোকে দেশের জন্য আমি কুরবানি করে দিলাম। প্রেমিকা তার প্রেমিককে হাত ছেড়ে দিচ্ছে, বোন তার ভাইকে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি তৈরি করে দিচ্ছে। এই যে অবস্থাটা তৈরি হলো, এই তৈরিটা হওয়ার পিছনেই ছিল কিন্তু মূলত এই হত্যাযজ্ঞ। হত্যাযজ্ঞে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আজকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। আমরা শিক্ষা নিই তাদের কাছ থেকে যারা 25শে মার্চের গণহত্যায় প্রতিরোধের সম্মুখীন হয়েছিল, যারা ঘুমন্ত অবস্থায় পরপরে পাড়ি জমিয়েছিল, সবার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই। আমরা জানি আমাদের শিক্ষকরা, কর্মচারীরা এই কথা শুনতে শুনতে বড় হয়ে